নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। প্রার্থিতা নিয়ে আপিল শুনানি শেষ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড চাইল জামায়াত। শক্তিশালী নারী নীতিমালার অভাবেই পেছানো দেশের অর্ধেক জনগোষ্ঠী বললেন বিশেষজনরা। গুরুত্ব বিবেচনায় নারী সহায়ক নীতিমালার তাগিদ। এবং মাদারীপুরের মোস্তফাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 6, আহত অন্তত 10। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে শোকের মিছিল চলতে থাকবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান জানান, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা উত্তর মহানগর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দৃশ্যমান বিচার না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানান নিহতের স্বজনরা। আমার হাজবেন্ড নামাজ পড়ে বের হওয়ার সময় আসছে, তখন ওকে থানার সামনে গুলি করা হয়েছে। আমাদের মনের যে দুঃখ, যে আগুন, যে জ্বালা কেউ বুঝবে না, আপনি স্যার বুঝতে পারবেন। যেই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারায়ে তারা একবারে পথে বসে গেছে, তাদেরকে যেন সবার আগে গুরুত্বটা দেওয়া হয়। আহত নিহত এই বিচার জনাব তারেক রহমান ছাড়া কেউ করতে পারবো না। এই সময় শহীদদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের দাবিও জানান তারা। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। ইন্টারিম সরকারের কাছে জানতে চাই, আপনারা শহীদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করুন এবং প্রতিটি শহীদের হত্যাকারীদের বিচার এই বাংলা মাটিতে আমরা দেখতে চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের আগে ও পরে ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরেন। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন অপহরণের শিকার হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে শহীদদের আকাঙ্ক্ষার নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লাহ পূরণ করব। এই সময় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির আসলাম চৌধুরী ও আব্দুল আওয়াল মিল্টু। তবে প্রার্থিতা হারিয়েছেন একই দলের চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সারওয়ার আলমগীর। শেষ দিনে প্রায় 100টি শুনানির পর এসব সিদ্ধান্ত নেয় ইসি। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে পোস্টাল ব্যালটের বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এম আর আসাদের রিপোর্ট। প্রতিবেদনটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়। পরে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভোটে লেভেল প্লেইং ফিল্ড চায় জামায়াতে ইসলামী। একটি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতা হওয়া 30টি আসনের মধ্যে 27 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি 3টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে 27টি আসনে এনসিপি প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক শাপলাকলি মার্কায় ভোট চেয়েছে দলটি। আসন্ন জাতীয় নির্বাচন ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদায় সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুলিশ বাহিনীর সদস্যরা কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক তা শক্ত হাতে দমন করতে হবে। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। দেশের অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব নয় বলে মনে করেন ব্যারিস্টার জাইমা রহমান। তাই গুরুত্ব বিবেচনায় অংশগ্রহণমূলক নারী সহায়ক নীতিমালার তাগিদ দিলেন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা। বিকেলে কৃষিবিদে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আর রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি শক্তিশালী নীতিমালা করার আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মনিরুল ইসলামের প্রতিবেদন। একসময় দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত ছোট্ট জাইমাকে। সেই ছোট্ট জাইমা এখন রাজনৈতিকভাবে বেশ পরিণত। দীর্ঘ 20 বছর পর তিনি উঠলেন বড় কোনো অনুষ্ঠানের মঞ্চে। আমরা জানি যে আসলে ঢাকা ফোরাম আয়োজিত নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে উঠে আসে সমসাময়িক নানান ইস্যু। বিশেষ করে একটি শক্তিশালী নারী নীতিমালার অভাবেই পিছিয়ে আছে দেশের অর্ধেক জনগোষ্ঠী। সেসব বাধার কথাই তুলে ধরেন বক্তারা। পলিসি আছে ঠিকই, what we think about them is actually the security of the woman on the road. আমাদের নারীদের ডিসিশন মেকিং ইন দ্য হাউসহোল্ড নিয়ে আমাদের আসলে আরো অনেক কাজ করার আছে। জাইমা রহমান বলেন, এই পরিসরে থাকা সবার আদর্শগত দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও নারী ক্ষমতায়নের প্রশ্নে সবাই এক। এটি গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলেও উল্লেখ করেন তারেক কন্যা। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। নারী অধিকার নিশ্চিত সহ বিভিন্ন ক্ষেত্রে দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তিনি। That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. জাইমা রহমান বলেন, দেশের সব খাতেই মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নীতি কাঠামোতে নারীর অগ্রাধিকার জরুরি। Education alone was not enough if women were not supported to remain in public and economic life. If Bangladesh wants real progress, not symbolic success stories, but sustained national development, then empowerment cannot stop only at classrooms, only in offices or policies. They must reach our homes, our institutions, and our mindsets. And it must be the responsibility of all of us. অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রান্তিক নারীদের দক্ষতা বাড়াতে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। শীতল পাটি সে যেটা 500 টাকায় বিক্রি করছে, it can be sold in the local and global market 2000, 3000, 4000 টাকা বিক্রি হবে। So the whole lifestyle will change. বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন দলটির এই নীতি নির্ধারক। এগুলোর উপরে আমাদের ডিটেইলড হোমওয়ার্ক করতে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ফিরছি এমআর আসাদের প্রতিবেদনে।
রোববার সকাল 10টায় শুরু হয় ইসির শেষ দিনের আপিল শুনানি। প্রায় 100টি শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কিছু দলের প্রার্থীরা। আবেদন দিয়েছে, তারা আর ফেরত চাবে না। এরপরও যদি তারা নাগরিকত্ব রেখে দেয়, পরে রিট অফ কিউরেন্ট করে তাদের কোয়ালিফিকেশন অথবা তাদের এই হোল্ডিং দ্য অফিস এটাকে চ্যালেঞ্জ করার সুযোগ রয়ে যাচ্ছে। আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটা সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছেন চূড়ান্তভাবে। আমাদের যে কয়টা সিট বাতিল করা হয়েছিল সবগুলো আজকে অ্যালাউ করা হয়েছে। এরপর সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি জানান, পোস্টাল ব্যালটের অসঙ্গতি নিয়ে ইসিকে জানানো হয়েছে। বিভিন্ন দায়িত্বে থাকবে নির্বাচনের দিন, তারা যে পোস্টাল ব্যালটে ভোট দেবেন আমরা অনুরোধ করেছি এবং আমরা চেয়েছি যে তারা যেন সেটা আমাদের যেটা প্রতীক, সেই প্রতীক বিতরণের পরেই যেন দেওয়া হয়। এদিকে পোস্টাল ব্যালট পেপার ও ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে ইসির সামনে বিক্ষোভ করে ছাত্রদল। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানকালে মোহাম্মদপুরের হত্যাযজ্ঞে নানক, তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। 29 জানুয়ারির মধ্যে পলাতকদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। 28 আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন মাত্র 4 জন। মোদাসির আলীর প্রতিবেদন। 2024-এর অভ্যুত্থানকালে 18 ও 19 জুলাই রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর চালানো হয় ব্যাপক দমনপীড়ন। এর মধ্যে মোহাম্মদপুর পরিণত হয় রণক্ষেত্র, যেখানে প্রাণ হারান স্কুল শিক্ষার্থী ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকত, রাজু, মাহি, রোকন সহ 9 জন। সেই ঘটনায় রোববার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয় ট্রাইব্যুনালে, যা আমলে নিয়ে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া 29 জানুয়ারির মধ্যে আসামিদের হাজির করার নির্দেশ দেয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। এখানে 3টা অভিযোগে মোট 28 জনকে আসামি করা হয়েছে। 50 জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও, ভিডিও, ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময় আপনারা এক এক করে দেখতে পাবেন। হত্যাযজ্ঞে ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকের সম্পৃক্ততার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। ফজলে নূর তাপস প্রাইম মিনিস্টারকে টেলিফোনে যে কথা বলে পরামর্শ দিচ্ছিলেন, মোহাম্মদপুর থেকে একটা বাহিনী যাবে, তাদেরকে যেন যেতে বলা হয়, যাতে যেতে সুযোগ দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে আক্রমণ করা হয়। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি এই মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। মাদারীপুরে যাত্রীবাহী বাস চাপায় 6 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। বিকেল 5:30টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর এক খুদে বার্তায় 6 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়নের শাহ আলমের ছেলে রুমান। স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি বাস। এ সময় যাত্রীবাহী ইজি বাইককে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। অতিরিক্ত গতি সার্বিক পরিবহন কুমিল্লা মাদারীপুর থেকে ঢাকাগামী যাচ্ছিল। ঘটকস্থলে এসে গাড়ি ওভার স্পিড ছিল এবং নিয়ম ভঙ্গ করে সে তার রং সাইডে চলে আসে। রং সাইডে এসে একটা অটোকে ধাক্কা দেয়। অটোর মধ্যে যারা ছিল ম্যাক্সিমামই মারা গিয়েছে। এই পর্যন্ত 6 জন নিহত। 6 জনের মধ্যে আমরা 6 জনকে উদ্ধার করেছি। 6 জনের মধ্যে 5 জন মহিলা, 1 জন পুরুষ। গাড়ির আংশিক অংশ আর ডেবে আছে কাদার মধ্যে। দেখার বেঁধে সম্পূর্ণ উঠানোর পরে বোঝা যাবে আর কোনো আহত বা নিহত আছে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত 25 বছরের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা নিয়ে উদ্বেগ ও আপত্তি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের অংশগ্রহণ ছাড়াই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বক্তারা বলেন, খসড়া মহাপরিকল্পনাটি নবায়নযোগ্য জ্বালানির বদলে এলএনজি, কয়লা ও তেলের মতো আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাড়াবে। এতে জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে। খেলার খবর ক্রিকেট। জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে টাইগ্রেসরা। কাঠমান্ডুর আপার মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ 63 রান করেন শারমিন আক্তার সুপ্তা। জবাবে 137 রানেই শেষ হয় যুক্তরাষ্ট্রে মেয়েদের ইনিংস। টাইগ্রেসদের হয়ে নাহিদা 4টি ও ঋতু 3টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শারমিন আক্তার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। প্রার্থিতা নিয়ে আপিল শুনানি শেষ। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড চাইল জামায়াত। শক্তিশালী নারী নীতিমালার অভাবেই পেছানো দেশের অর্ধেক জনগোষ্ঠী বললেন বিশিষ্টজনরা। গুরুত্ব বিবেচনায় নারী সহায়ক নীতিমালার তাগিদ। এবং মাদারীপুরের মোস্তফাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 6, আহত অন্তত 10। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।